ওয়েলকাম বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল তা হলো মাধ্যমিক সিলেবাসের একটা ছোট্ট অংশ। বিবর্তনের যে বিভিন্ন প্রকার উদাহরণগুলো আছে, সেই বিবর্তনের উদাহরণগুলোর মধ্যে একটা অন্যতম উদাহরণ হলো বা প্রমাণ হলো প্রত্নজীবীয় সংক্রান্ত প্রমাণ বা জীবাশ্ম ঘটিত প্রমাণ। সেই জীবাশ্ম ঘটিত প্রমাণের প্রথম যে প্রমাণ আছে তা হলো ঘোড়ার বিবর্তন বা ইভলিউশন অফ হর্স। পৃথিবীতে ঘোড়ার কীভাবে উৎপত্তি ঘটেছে তার সংক্রান্ত যে তথ্য, সেই তথ্য প্রথম 1879 খ্রিস্টাব্দে 1879 খ্রিস্টাব্দে এটা বিজ্ঞানী ওসি মার্স প্রথম ব্যাখ্যা করেন, অর্থাৎ ঘোড়ার বিবর্তন বা ঘোড়ার অভিব্যক্তি প্রথম বর্ণনা করেন 1879 খ্রিস্টাব্দে। প্রত্নজীবীয় বিজ্ঞানী ওসি মার্স প্রথম এটা বর্ণনা করেন। পৃথিবীতে ঘোড়ার ইভলিউশন বা ঘোড়ার অভিব্যক্তি শুরু হয় আজ থেকে প্রায় 55 মিলিয়ন বৎসর পূর্বে। আজ থেকে 55 মিলিয়ন বৎসর পূর্বে পৃথিবীতে প্রথম ঘোড়ার অভিব্যক্তি বা বিবর্তন প্রথম শুরু হয়। এবং এটা মনে করা হয় বিভিন্ন প্রকার প্রত্নজীবী প্রমাণ থেকে মনে করা হয় এটা প্রথম ঘোড়ার অভিব্যক্তি বা ইভলিউশন শুরু হয়েছিল নর্থ আমেরিকা থেকে। অর্থাৎ নর্থ আমেরিকায় প্রথম যে ফসিলগুলো পাওয়া গিয়েছিল, সেই ফসিলগুলো স্টাডির মাধ্যমে জানা যায় যে নর্থ আমেরিকা থেকে প্রথম ঘোড়ার বিবর্তন শুরু হয়েছিল। ঘোড়ার বিবর্তন শুরু হয়েছিল কোন যুগে? ঘোড়ার তো বিবর্তন যে শুরু হয়েছিল তা হলো সিনোজোইক যুগে। সিনোজোইক, সবাই মনে রাখবে এটা, সিনোজোইক যুগে। সিনোজোইক যুগের মধ্যে সিনোজোইক যে যুগ আছে তার অনেকগুলো ইপোক আছে। ইপোকগুলো কি কি? ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। আবার বলছি আমি, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন এগুলো কিন্তু কোনোটাই যুগ নয়। যুগকে ভাগ করা হয় পিরিয়ডকে ভাগ করা হয় ইপোকে। তাহলে সিনোজোইক যুগের মধ্যে যে পিরিয়ড আছে, পিরিয়ডের মধ্যে ইপোক আছে, সেই ইপোকগুলি হচ্ছে ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। অর্থাৎ ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন প্রত্যেকটা যে ইপোক, এগুলো কিন্তু যুগ নয়। তাহলে সিনোজোইক যুগের উৎপত্তি শুরু হয়েছিল। ঘোড়ার বিবর্তনে মনে রাখবে, ঘোড়ার যে পূর্বপুরুষগুলো লক্ষ্য করা যায়, যাদের মধ্য থেকে ইওহিপাস থেকে প্রথম শুরু হয়েছিল, আর বর্তমান ঘোড়া ইকুয়াসে এটা এসে থেমেছে। তাহলে ইউহিপাস থেকে আরম্ভ করে ইকুয়াস পর্যন্ত ঘোড়ার বিবর্তন লক্ষ্য করা যায়। ঘোড়ার বিবর্তনের মধ্যে ইওহিপাস, মেসোহিপাস, মেরিজিপাস, প্লাইওহিপাস এগুলো প্রত্যেকটি ফসিল, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই জীবিত নয়। ইওহিপাস ফসিল, মেসোহিপাস ফসিল, মেরিজিপাস ফসিল, প্লাইওহিপাস ফসিল, শুধুমাত্র জীবিত প্রতিনিধি হচ্ছে ইকুয়াস। আবার বলছি, ইওসিন যুগে পাওয়া গিয়েছিল ইওহিপাস। পরবর্তীকালে ইওসিন ইপোকে পাওয়া যায় ইওহিপাস, অলিগোসিন ইপোকে পাওয়া যায় মেসোহিপাস, মায়োসিন ইপোকে পাওয়া যায় মেরিজিপাস, প্লায়োসিন ইপোকে পাওয়া যায় প্লাইওহিপাস এবং প্লিস্টোসিন ইপোকে পাওয়া যায় ইকুয়াস। তার মধ্যে ইকুয়াস বাদ দিয়ে বাকি যে 1, 2, 3, 4টে প্রতিনিধি আছে, এই 4টে প্রতিনিধি কিন্তু ফসিলস, প্রত্যেকটা জীবাশ্ম। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে ঘোড়ার বিবর্তনে যে সমস্ত অন্তর্বর্তীকালীন জীবাশ্মগুলি পাওয়া গেছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী ছিল, তার আগে বললেই ঘোড়ার বিবর্তনে যে প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন ঘটেছিল, সেই প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী? ঘোড়ার বিবর্তনে সমস্ত কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছিল। সেই নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে উচ্চতার পরিবর্তন। ঘোড়ার উচ্চতা যা ছিল, অর্থাৎ ঘোড়া তৃণভোজী, ভেড়া জাতীয় প্রাণী থেকে, ভেড়ার মতো বা শৃগালের মতো প্রাণী থেকে আজকের যে ঘোড়া, সেই ঘোড়াতে উন্নতি হয়েছে, অর্থাৎ একটা বিশদ পরিমাণে উচ্চতার পরিবর্তন ঘটেছে। একই রকমভাবে ঘোড়ার গলা ছোট থেকে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বড় আকার ধারণ করছে বর্তমান ঘোড়াতে। অগ্রপদ একই রকমভাবে, অগ্রপদ আগে ছোট ছিল, সেটাও রূপান্তরিত হয়ে বড় হয়েছে। তার সাথে সাথে আঙ্গুলে খুলের উৎপত্তি ঘটেছে, অর্থাৎ প্রথম দিকে তাদের আঙ্গুল ছিল, আঙ্গুলের মাধ্যমে তারা চলাফেরা করতো। একই রকমভাবে পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে সে আঙ্গুল থেকে তাদের খুরের উৎপত্তি ঘটে। তাহলে খুরের উৎপত্তি ঘটেছিল। দাঁতের মধ্যে, বিশেষ করে মোলার দাঁতের মধ্যে ক্রাউন যে স্তর, অর্থাৎ চর্বণ করার জন্য ক্রাউন স্তর খুবই গুরুত্বপূর্ণ, চেবানোর জন্য বা পেষণ করার জন্য ক্রাউন স্তর খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে প্রথম দিকে যে জীবাশ্মগুলি পাওয়া গেছিল, সেই সমস্ত জীবাশ্মগুলিতে ক্রাউন স্তরের সেরকম উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পরবর্তীকালে আধুনিক ঘোড়াতে কিন্তু এটা যথেষ্ট বেশি পাওয়া গিয়েছিল। আর হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি। তাহলে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বলা হলো, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোরই কিন্তু পরিবর্তন ঘটেছিল, বাকি চারিত্রিক বৈশিষ্ট্যের কিন্তু পরিবর্তন ঘটে। মাধ্যমিকের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ঘোড়ার বিবর্তনে কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তনগুলো, তা হচ্ছে উচ্চতার পরিবর্তন, গ্রীবার দৈর্ঘ্যের পরিবর্তন, অগ্রপদের দৈর্ঘ্যের পরিবর্তন, আঙ্গুলের পরিবর্তন, আঙ্গুলে খুরের সৃষ্টি হয়েছিল,
ক্রাউন স্তরের পরিবর্তন মোলার দাঁতের, আর সেরিব্রাল হেমিস্ফিয়ারের পরিবর্তন। এরপর আমরা যদি এটা ট্যালি করে দেখি প্রত্যেকটার সাথে যে কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা হয়েছিল। ইওহিপ্পাস ইওসিন ইপোকে উচ্চতা ছিল 11 ইঞ্চির মতো, প্রায়, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রায়, কোনো জায়গায় দেখবে সেন্টিমিটারও দেওয়া আছে, কোনোটাই ঠিক কোনোটাই ভুল নয়, সবগুলোই ঠিক। তাহলে 11 ইঞ্চির মতো এর উচ্চতা ছিল। পরবর্তীকালে মেসোহিপ্পাসে সেই উচ্চতা হয় 24 ইঞ্চির মতো। পরবর্তীকালে মায়োসিন যুগের উচ্চতা হয় 40 ইঞ্চির মতো। পরবর্তীকালে প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাসের উচ্চতা হয় 50 ইঞ্চির মতো। আর বর্তমান যুগ বা বর্তমান যে ইপোক, সেই বর্তমান ইপোকে প্লিস্টোসিন ইপোকে এর উচ্চতা হয় 60 ইঞ্চি বা তার থেকে সামান্য বেশি। ইওহিপ্পাস যুগে ইওহিপ্পাস যে ঘোড়া, এই ঘোড়াকে বলা হয় ডন হর্স। একে বলা হয় ডন হর্স, DAWN, ডন হর্স। এর আরেকটি নাম আছে, এর আরেকটি নাম হচ্ছে হাইরাকোথেরিয়াম। আমি নিচে লিখে দিচ্ছি হাইরাকোথেরিয়াম, একে হাইরাকোথেরিয়াম বলা হয়। এর থেকেই কিন্তু প্রকৃতপক্ষে ঘোড়ার বিবর্তন শুরু হয়েছিল। বাংলায় একে বলা উষাকালের ঘোড়া। উষা মানে প্রথম, দিনে যেমন শুরু হয় উষাকাল দিয়ে, সেরকম ঘোড়ার বিবর্তন শুরু হয়েছিল এই ডন হর্স থেকে, তার জন্য একে বলা হয় উষাকালের ঘোড়া। পরবর্তীকালে মেসোহিপ্পাস যে ঘোড়া এসেছিল, সেই মেসোহিপ্পাস ঘোড়াকে বলা হয়, একে বলা হয় অন্তর্বর্তীকালীন বা ইন্টারমিডিয়েট হর্স। আমি এখানে লিখে দিচ্ছি, একে ইন্টারমিডিয়েট হর্স বলা হয়, অন্তর্বর্তীকালীন ঘোড়া বা ইন্টারমিডিয়েট হর্স বলা হয়। নেক্সট হলো যে মেরিজিপ্পাসে প্রথম রোমন্থন করার মতন ঘটনা প্রথম লক্ষ্য করা যায় এই ঘোড়ার মধ্যে। তার জন্য এই ঘোড়ার আরেকটি নামকরণ হচ্ছে, একে বলা হয় রুমিনেন্টাম হর্স বা রোমন্থক ঘোড়া। রোমন্থকে তোমরা লিখবে রোমন্থক ঘোড়া। আর প্লায়োহিপ্পাস ইকুয়াসের এই ধরনের কোনো নাম নেই। তাহলে উচ্চতার দিক থেকে ইওহিপ্পাসের 11 ইঞ্চির মতো ডন হর্স বলা হতো বা হাইরাকোথেরিয়াম বলা হতো। মেসোহিপ্পাস 24 ইঞ্চি ইন্টারমিডিয়েট হর্স বলা হতো একে। মেরিজিপ্পাস রুমিনেন্ট হর্স 40 ইঞ্চির মতো উচ্চতা ছিল। প্লায়োহিপ্পাস 50 ইঞ্চির মতো উচ্চতা ছিল। আর ইকুয়াসের উচ্চতা ছিল 60 ইঞ্চির মতো। আঙ্গুল, অগ্রপদে ছিল 4টি আঙ্গুল, কার? ইওহিপ্পাসে। পশ্চাৎপদে ছিল 3টি আঙ্গুল। মেসোহিপ্পাসে প্রত্যেক পদে 3টি করে আঙ্গুলের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মধ্যে 3 নম্বর যে আঙ্গুল, এটা থার্ড, 3 নম্বর আঙ্গুল, সেই 3 নম্বর আঙ্গুল উচ্চতায় বৃদ্ধি পেতে আরম্ভ করে, তার মানে বড় হতে, অপেক্ষাকৃত অন্যান্য আঙ্গুলগুলোর তুলনায় 3 নম্বর যে আঙ্গুল, সেই 3 নম্বর আঙ্গুল বড় হতে থাকে। কার ক্ষেত্রে? মেসোহিপ্পাসের ক্ষেত্রে। একই রকম ঘটনা লক্ষ্য করা যায় মেরিজিপ্পাসের ক্ষেত্রে। অগ্রপদে 3টি, পশ্চাৎপদে 3টি আঙ্গুল ছিল, কিন্তু অগ্রপদে পশ্চাৎপদে 3টি আঙ্গুল থাকলেও মধ্য বা থার্ড যে অঙ্গুলি, সেই থার্ড অঙ্গুলি কিন্তু বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ 3 নম্বর যে আঙ্গুল, সেই আঙ্গুল বৃদ্ধি পেতে থাকে। বৃহৎপাস যুগে 3 নম্বর আঙ্গুলটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে খুরের উৎপত্তি ঘটায়। খুর, আমরা আধুনিক ঘোড়ায় কি দেখতে পাই? খুর দেখতে পাই, সে খুরের উৎপত্তি ঘটায়। আর বাকি যে আঙ্গুলগুলি ছিল, সেই আঙ্গুলগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, সেই আঙ্গুলগুলো ধীরে ধীরে অবলুপ্তি ঘটতে থাকে। তাহলে খুরের উৎপত্তি হয় এবং বাকি যে আঙ্গুলগুলো ছিল, সেই আঙ্গুলগুলো ধীরে ধীরে অবলুপ্তি হতে থাকে। ইকুয়াসে যদি লক্ষ্য করা যায়, খুর সুগঠিত হতে থাকে। 3 নম্বর আঙ্গুলের যে খুর, সেই খুর সুগঠিত হতে থাকে এবং পার্শ্ববর্তী আঙ্গুলগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে একটা বিশেষ গঠন সৃষ্টি করে, একে বলা হয় স্প্লিন্ট। একে বলা হয় স্প্লিন্ট বোন। স্প্লিন্ট বোন কি করে? খুরকে সাপোর্ট করে। যে অঙ্গুলগুলো সাইডে ছিল, সেই সাইডের যে আঙ্গুলগুলি স্প্লিন্ট বোন গঠন করে, এবং মাঝখানের যে আঙ্গুল, যে আঙ্গুলের উপর খুরটা বেষ্টিত হয়ে আছে, সেই নির্দিষ্ট খুরটিকে সাপোর্ট করার জন্য স্প্লিন্ট বোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। কারণ ঘোড়ার ক্ষেত্রে দৌড়ানো অভিযান লক্ষ্য করা যায়, দৌড়ানো অভিযানের জন্য খুরকে সাপোর্ট করার জন্য এই স্প্লিন্ট বোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কোনগুলো স্প্লিন্ট বোন? অন্যান্য যে আঙ্গুলগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছিল, সেই আঙ্গুলগুলি প্রকৃতপক্ষে স্প্লিন্ট বোন গঠন করে। খুর সৃষ্টি, নেক্সট পয়েন্ট, খুর সৃষ্টি। এখানে আঙ্গুল ছিল, আমরা প্রথমে বলেছি এর কোনো খুর ছিল না। মেসোহিপ্পাসও কোনো খুর ছিল না, এখানে আঙ্গুল ছিল। মেরিজিপ্পাসও কোনো খুর ছিল না, আঙ্গুল ছিল। পরবর্তীকালে প্লায়োহিপ্পাস থেকে খুরের সৃষ্টি হয়। আর ইকুয়াসে যে খুর কিন্তু উন্নত প্রকৃতির হয়, দৌড়ানোর জন্য উন্নত প্রকৃতির খুর এদের মধ্যে লক্ষ্য করা যায়। দাঁতে ক্রাউন স্তর, যেহেতু তার শাকাশি ছিল, ঘাস খেত, ক্রাউন স্তরের উচ্চতা সেইভাবে বৃদ্ধিপ্রাপ্ত ছিল না এদের। একই রকমভাবে মেসোহিপ্পাসের ক্ষেত্রেও একই রকমভাবে ঘাস চর্বণ করার জন্য সে ধরনের উচ্চতা ছিল না। পরবর্তীকালে মেরিজিপ্পাস, কারণ রোমন্থক এখানে বলেছে এর নাম রুমিনেন্ট হর্স, তাহলে এর মধ্যে প্রথম চর্বণ ক্যাপাসিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ শস্যজাতীয় খাদ্য প্রথম চর্বণের ঘটনা এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দানা শস্য জাতীয় খাদ্য চর্বণ করার জন্য কি দরকার হয় না? মজবুত
মোলার দাঁতের প্রয়োজন হয়। তাহলে মোলার দাঁতের বিকাশ কিন্তু বা মোলার দাঁতের ক্রাউন স্তরের বিকাশ, এটা ক্রাউন স্তর, খাঁজ, দাঁতের যে খাঁজগুলি সেই খাঁজগুলিকে ক্রাউন স্তর বা ক্রাউন লেয়ার বলা হয়। সে ক্রাউন লেয়ারের উৎপত্তি ঘটে এখানে প্রথম, অর্থাৎ চর্বণ করার জন্য ক্রাউন লেয়ারের প্রথম উৎপত্তি ঘটে। পরবর্তীকালে ক্রাউন লেয়ার আরও বেশি মজবুত সুগঠিত হতে আরম্ভ করে, মানে খাঁজগুলো আরও বেশি মজবুত এবং সুগঠিত হয়। কার ক্ষেত্রে? প্লায়োইপেসের ক্ষেত্রে। ইকুয়াসের ক্ষেত্রে কি হয়? ক্রাউন লেয়ার তো মজবুত হয়ই, তার সাথে সাথে দৃঢ় এনামেলের আবরণ লক্ষ্য করা যায়। আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল, কারণ চর্বণ ক্যাপাসিটির জন্য, অর্থাৎ শস্যজাতীয় খাদ্য যেমন ছোলা, ধান, গম প্রভৃতি খাদ্য শস্যকে পেষণ করার জন্য এই এনামেল স্তরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে অপরপক্ষে এখানে এনামেল স্তরের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইকুয়াসের যে দাঁত আছে বা মোলার দাঁত আছে, সেই মোলার দাঁতের ক্রাউন স্তরের উপরে যে স্তর তাকে এনামেল স্তর বলা হয়। সেরিব্রাল হেমিস্ফিয়ার ক্ষুদ্র যখন ছোট ছিল, সেরিব্রাল ছোট ছিল। পরবর্তীকালে মেসোহিপাসও সামান্য বড় হয় তার থেকে, মেরিজিপাসও তার থেকে সামান্য বড় হয়, প্লায়োহিপাসে অনেক বড় হয় এবং ইকুয়াসে অপেক্ষাকৃত সবচেয়ে বড় হয়। তাহলে ধীরে ধীরে সেরিব্রাল হেমিস্ফিয়ার বৃদ্ধিপ্রাপ্তির সাথে সাথে ঘোড়ার স্বভাবের মধ্যে চতুরতা, অর্থাৎ ঘোড়ার বুদ্ধির বিকাশ, সেই ঘোড়ার বুদ্ধির বিকাশ কিন্তু কন্টিনিউয়াসভাবে যত উপরে দিয়ে গেছে, অর্থাৎ ইকুয়াস পর্যন্ত গেছে, তত বেশি উন্নত হয়েছে। তার মানে ইকুয়াস হচ্ছে সব থেকে চতুর ঘোড়া বা উন্নত প্রকৃতির ঘোড়া, কারণ তার সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে স্পেস, সেই সেরিব্রাল হেমিস্ফিয়ার স্পেস কিন্তু অনেক বেশি বড়। তাহলে এই হচ্ছে সবচেয়ে উন্নত প্রকৃতির ঘোড়া বা প্লিস্টোসিন যুগে প্রাপ্ত ইকুয়াস হচ্ছে সবচেয়ে উন্নত প্রকৃতির ঘোড়া। আচ্ছা, বর্তমান ঘোড়া হচ্ছে ইকুয়াস, যার মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে ঘোড়ার বিবর্তনে এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলির শুধুমাত্র পরিবর্তন আছে। আমাদের মাধ্যমিক সিলেবাসের জন্য এটাই যথেষ্ট, এবং প্রত্যেকে এটা যখন পড়বে তখন অবশ্যই ট্যালি করে পড়বে, তাহলে বুঝতে বা মনে রাখতে খুবই সুবিধা হবে। মনে রাখবে, আবার বলছি, ইওহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস এগুলো ফসিল, মানে এগুলো ফসিল স্টাডি, তাদের ফসিলগুলো আবিষ্কৃত হয়েছিল, সেই ফসিল থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। বর্তমান ঘোড়া হচ্ছে জীবিত, বর্তমান ঘোড়া থেকে আমরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পারি। তার মানে বর্তমান ঘোড়া একমাত্র জীবিত বা লিভিং প্রতিনিধি, বাকিগুলো সব হচ্ছে ফসিল। এগুলো ফসিল স্টাডির মধ্যে জানা গেছে। ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইপক, যুগ হচ্ছে সিনোজয়িক। তাহলে ঘোড়ার প্রথম ইভলিউশন শুরু হয়েছিল সিনোজয়িক যুগ থেকে, কত? আজ থেকে 55 মিলিয়ন বছর পূর্বে। কোথায়? নর্থ আমেরিকাতে। কে প্রথম আবিষ্কার করেছেন ঘোড়ার এই বিশ্লেষণটা প্রথম করেছিলেন ঘোড়ার ইভলিউশনে? যিনি বিশ্লেষণ করেছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী O.C. মার্স 1897 খ্রিস্টাব্দে, এবং যার থেকে এই বিবর্তনটা শুরু হয়েছে তা হচ্ছে ডন হর্স বা ইওহিপাস বা হাইরাগোথেরিয়াম। আশা করি ঘোড়ার বিবর্তন সম্পর্কে যেটুকু আজকের ভিডিওতে বলা হলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে বলো না। ধন্যবাদ।